স্যার আমরা পূজার ছুটি পাবো না? পূজার ছুটি মনে হয় আগামীকাল দিবে কিনা আমি সঠিক জানি না, মনে হয় আগামীকাল বন্ধ থাকবে। আচ্ছা স্যার। পূজার ছুটি তো একদিন হয় সাধারণত, গভর্নমেন্ট ছুটি যেটা। আর আজকে হচ্ছে আমি আসলে ক্লাস নিতেছি, এটার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম অবশ্য গত সপ্তাহে, যে গত সপ্তাহে আমার 3 দিন হচ্ছে একটা ছিল সেমিনার প্লাস ট্রেনিং আর কি, ওয়ার্কশপ। তো জি ওইটার স্যার। কারণে 3 দিন ক্লাস তো অফ ছিল। তো ওই 3 দিনে তো প্রায় 11-12টার মতো ক্লাস পোস্টপোন হয়ে আছে। এখন ওইগুলাও হচ্ছে মেকআপ নিতে হবে। তো এতগুলা মেকআপ আবার আজকে ক্লাস না নিলে আবার সেটার মেকআপ মানে সব মিলিয়ে আবার অনেক বেশি প্রেসারে পড়ে যাবো। এই জন্য হচ্ছে আজকের ক্লাসগুলো নিতেছি আর কি, নাহলে আজকে আচ্ছা ছুটিতেই স্যার। থাকতাম। আচ্ছা ওকে, তো আমরা এইখানে ছিলাম ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপের ক্ষেত্রে আমি বলছিলাম যে নেক পয়েন্ট বা হাই পয়েন্ট শোল্ডার বরাবর একটা স্কেল রেখে, আর হচ্ছে এই যে এই বরাবর সেন্টার ফ্রন্ট যে পয়েন্ট, এই বরাবর একটা স্কেল রাখলে, সমান্তরাল ভাবে একটা দুইটা স্কেল রাখলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে সেন্টার ফ্রন্ট বা সরি ফ্রন্ট নেক ড্রপ। এটাকে বলা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট পার্টের এটাকে বলা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। আর ব্যাক পার্টের ক্ষেত্রে সেম একইভাবে যদি এই বরাবর আরেকটা টানি, এখানে যদিও হিবিজিবি হয়ে যাচ্ছে, যে এই বরাবর একটা লাইন ফ্রন্ট ব্যাক পার্টের জন্য, সেই ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই লাইন থেকে এই লাইন, সেটাকে বলা হবে ব্যাক নেক ড্রপ। একটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, একটা হচ্ছে ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ দুইটা বিষয় বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এইখানে এখন আরেকটা হিসাবে আসি আমরা। সেটা হচ্ছে যে যখন হচ্ছে লেংথ বের করতে হবে, আমরা প্যাটার্ন করার সময় যখন আমরা লেংথ বের করব, তখন হচ্ছে আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে যে টোটাল লেংথ হিসাব করা। টোটাল লেংথের জন্য তিনটা বিষয় আমরা অলরেডি আলোচনা করছি। একটা হচ্ছে লেংথ ফ্রম এইচপিএস, হাই পয়েন্ট শোল্ডার, আর আরেকটা হচ্ছে সেন্টার ফ্রন্ট লেংথ, একটা সেন্টার ব্যাক লেংথ। যদি সেন্টার ফ্রন্ট লেংথ দেয়া থাকে, সেই ক্ষেত্রে সেন্টার ফ্রন্ট লেংথের সাথে আবার ফ্রন্ট নেক ড্রপ, এই যে আমরা যেটা এখন এখানে দেখলাম ফ্রন্ট নেক ড্রপ, এটা যোগ করে হচ্ছে আমরা টোটাল লেংথ পাবো। আর যদি সেন্টার ব্যাক লেংথ দেয়া থাকে, তাহলে হচ্ছে ব্যাক নেক ড্রপ যোগ করে আমরা টোটাল লেংথ পাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে সবগুলা মোটামুটি সমান হবে। তো যাই হোক, আমাদের টোটাল লেংথটা বের করতে হবে প্যাটার্ন ড্র করার সময়। এটা আমরা পরবর্তীতে আবার আরো দেখবো, ডিটেইল দেখবো। আর লাস্ট হচ্ছে রিপ। এই রিপের ক্ষেত্রে টপ আইটেমের ক্ষেত্রে যে বিষয়টা, রিপ কখনো কখনো হচ্ছে এই নেকের মধ্যে রিপ আলাদা একটা ফেব্রিক দেওয়া থাকে, কখনো কখনো হচ্ছে বডি ফেব্রিকেই ফোল্ড করে হেমিং করে দেয়া হয়। তো দুইটা সিস্টেমই আছে। তো যাই হোক, যদি আলাদা ফেব্রিক দেওয়া থাকে তাহলে রিপের উইথ কতটুকু সেটা, অথবা যদি হেমিং করা হয় হেমিং এর উইথ কতটুকু সেটা, এটাকে আই বলা হচ্ছে। এই অংশটুকু আমাদেরকে বাদ দিয়ে যদি কখনো হচ্ছে সেই যে সেন্টার ফ্রন্ট লেংথ,
অথবা সেন্টার ব্যাক লেংথ, এইগুলা যদি এই রিবের উইথ সহ হিসাব করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই রিবের উইথ আমাদেরকে বাদ দিয়ে হিসাব করতে হবে, কারণ আমরা এই অংশটুকু প্যাটার্নের সাথে ইনক্লুড করব না, এই অংশটুকু প্যাটার্নের বাইরে থাকবে, মানে ফ্রন্ট পার্টের প্যাটার্ন বা ব্যাক পার্টের প্যাটার্ন এটার বাইরে এই অংশটা থাকবে। সো এটা আমরা বাদ দিয়ে দিব, যদি দেয়া থাকে বায়ের হয়তো বলে দিবে ইনক্লুডিং রিপ অথবা এক্সক্লুডিং রিপ। ইনক্লুডিং রিপ হইলে মানে হচ্ছে যে রিপ থেকে একদম রিবের প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে এই শেষ প্রান্ত পর্যন্ত। আর যদি এক্সক্লুডিং বলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা বাদ দিয়ে দিছে, আর আমাদেরকে নতুন করে বাদ দিতে হবে না। ওকে, মোটামুটি এই হচ্ছে মেজারমেন্ট। এর থেকে আরেকটা মেজারমেন্ট আমি আগে একটু দেখে রাখি, সেটা হচ্ছে একটা মেজারমেন্ট হয় হচ্ছে এইখানে, মোটামুটি এই বরাবর, যেটাকে হাফ বেলি বলা হয়। ফিটিং গার্মেন্টস তৈরি করার জন্য যদি বায়ার রেগুলার ফিট অথবা ফিট গার্মেন্টস এর কথা বলে, সেই ক্ষেত্রে বায়ার এইখানে একটা মেজারমেন্ট দিয়ে দেয়, এবং এটার পজিশনটা যদি বায়ার বলে দেয় যে বটম লাইন থেকে এতটুকু উপরে অথবা চেস্ট পয়েন্ট থেকে এতটুকু নিচে, সেই ক্ষেত্রে তো বলেই দিল। আর যদি বলে না দেয়, সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এই এন্ড, এই প্রান্তটাকে এই চেস্ট পয়েন্ট বরাবর সমান করে আমরা রাখবো, রাখার পর ভাঁজ করবো, ভাঁজ করলে যেই বরাবর ফোল্ডেড মার্কটা পাবো সেই বরাবর আমরা হচ্ছে মেজারমেন্টটা নিব, সেটাকে বলবো হচ্ছে বেলি পয়েন্ট বা হাফ বেলি। ঠিক আছে, আর আরেকটা মেজারমেন্ট আছে যেটাকে হাফ বাইসেপ বা আপার আর্ম উইথ বলা হয়। ওইটাও আমরা হয়তো কোনো কোনো জায়গায় বাইরে দিয়ে দিবে, আবার কখনো হচ্ছে আমাদেরকে হিসাব করে নিয়ে নিতে হবে, সাধারণত বাইরে দিয়ে দেয়। এই জায়গাটাকে, এই যে এইখানে যে লাইনটা আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে আন্ডার আর্ম স্লিভ লেংথ, এইখান থেকে এই পর্যন্ত। এটা আমরা আরো কয়েকটা দেখে যায় একবারে। তো এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় স্লিভ লেংথ, আর এটাকে বলা হয় আন্ডার আর্ম স্লিভ লেংথ, আন্ডার আর্ম স্লিভ লেংথ। ঠিক আছে, এই আন্ডার আর্ম স্লিভ লেংথ বরাবর যদি আমরা একটা রেখা সমান্তরাল ভাবে একটা রেখা টানি, সেই এরকম একটা রেখা টানলাম, এটা সমান্তরাল, এই রেখার উপর যদি আমরা 90 ডিগ্রি কোণ আঁকাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকাই, সেই ক্ষেত্রে রেখাটা যেখানে গিয়ে মিলবে, সেই রকম যেখানে গিয়ে মিলবে এই পয়েন্টের, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, শেষ পয়েন্টের দূরত্বটাকে বলা হয় হাফ বাইসেপ অথবা হাফ আপার স্লিপ উইথ, হাফ আপার স্লিপ উইথ। একই জিনিস, দুইটা নাম আর কি, এক এক ভাইয়ের এক এক ভাবে নাম দেয়। তো যাই হোক, তাহলে এই বরাবর একটা সমান্তরাল রেখা টেনে তার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলে যেইখানে গিয়ে মিলবে, অথবা সেট স্কয়ার থেকে আমরা এইখানে বসাইলে যেই জায়গা যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টের দূরত্বটা হচ্ছে হাফ বাইসেপ। আর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এরকম, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আরেকটু হয়ে গেছে, এইদিকে হওয়ার কথা। সেটা হচ্ছে এরকম যে এই যে স্লিভ লেন্থের যে মেজারমেন্টটা দেওয়া থাকবে, সেই মেজারমেন্টকে 3 ভাগে ভাগ করতে হবে, সমান 3 ভাগে ভাগ করার পর শোল্ডার টিপ থেকে বা শোল্ডার পয়েন্ট থেকে 1 ভাগ নিচে অথবা স্লিভের এন্ড থেকে 2 ভাগ উপরে যে পয়েন্টটা পাওয়া যাবে, সেই পয়েন্ট থেকে এই চেস্টের পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে বলা হবে হাফ বাইসেপ। বুঝতে পারছি কি বিষয়টা? এগুলো আমরা কাজ করতে গিয়ে আবারও আমরা হয়তো আলোচনা করব বা আমরা দেখব। মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। জি স্যার। ওকে, আর লাস্ট আরেকটা মেজারমেন্ট আছে, সেটাকে বলা হয় শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ এটা হচ্ছে
যে এই নেক পয়েন্ট বরাবর একটা রেখা টানলাম আমরা, আর হচ্ছে এই যে শোল্ডার টিপ বরাবর একটা রেখা টানবো। ওকে, এই নেক পয়েন্ট বা এইখান থেকে এই বরাবর এই দুইটা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে বলা হয় শোল্ডার স্লোপ। এটা কোনো কোনো সময় লেংথ ইউনিটে দেয়া হয়, কখনো কখনো হচ্ছে অ্যাঙ্গেল বা ডিগ্রিতে দেয়া হয়, যে এত ডিগ্রি থাকবে। মানে এই যে কোণটা, এইখানকার যে কোণ, সেটা হচ্ছে মানে এইখান থেকে এই পর্যন্ত যে কোণ, আচ্ছা যাই হোক এখানে পারতেছি না। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা, এই কোণটা দেয়া থাকে, এই কোণের মান দেয়া থাকে, আবার কখনো কখনো হচ্ছে দূরত্বটা দেয়া থাকে, যে এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে শোল্ডার স্লোপ বলা হয়। শোল্ডার স্লোপ সাধারণত 1.5 সেন্টিমিটার, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই ফিক্স থাকে। বায়ার যদি বলে দেয় তাহলে 1.5, আর যদি বায়ার না বলে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে, সরি, যদি বলে দেয় যেটা বলে দিবে সেটা, আর যদি কিছুই বলে না দেয় তাহলে আমরা 1.5 ধরে কাজ করব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমরা একটা টপ আইটেমের মেজারমেন্ট গুলা। এখানে আরো এটা থিওরি আকারেও আসতে পারে, তো এই জন্য হচ্ছে আমরা এই স্টেপ গুলা দেখবো। আমরা যদি পরীক্ষার মধ্যে থিওরি আকারে আসে তাহলে হচ্ছে আমরা এই এই জিনিসগুলা লিখবো। তো এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। তার আগে একটা জিনিস একটু করে নেই, যদি আমরা কোনো একটা গার্মেন্টস থেকে কোনো একটা গার্মেন্টস বডি বায়ার আমাদেরকে অরিজিনাল স্যাম্পল দিল এবং সেইখান থেকে মেজারমেন্ট করতে যাই, অবশ্যই সেই ক্ষেত্রে এই যে চারটা কি বলে প্রকিউশনের কথা বলা হচ্ছে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। একটা হচ্ছে অ্যাভয়েড দ্য স্ট্রেস অফ টি শার্ট। যদি টি শার্ট, যেহেতু আমরা টি শার্টের মেজারমেন্টের কথা বলতেছি, তো এইখানে কোনো স্ট্রেস থাকবে না। অবশ্যই ফ্ল্যাট আকারে রাখার পরে একটা নির্দিষ্ট সময়, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টাও হয়, যে স্ট্রেস নন স্ট্রেচেবল অবস্থায় হচ্ছে রাখার পরে তারপর মেজারমেন্ট করতে হবে। মাস্ট বি রিমুভ দ্য টি শার্ট টিঙ্কেলস, কোনো ধরনের ভাঁজ থাকবে না। ফেব্রিক কভার্ড সারফেস ইজ নট ইউজ, যে জিনিসগুলো কভার্ড হয়ে আছে ওই জিনিসগুলো ইউজ করা যাবে না। টি শার্ট সারফেস মাস্ট বি ফ্ল্যাট অন টেবিল, এবং এটা অবশ্যই ফ্ল্যাট আকারে থাকবে। এটা একটা খুবই সিম্পল বিষয়, এগুলা আমরা এমনিতেই করি, মানে এটা না জানলেও, যে এটা না পড়বে সেও এইভাবেই করবে। তো যাই হোক, এইখানে এই যে আমরা মোটামুটি যেই ইগুলা দেখলাম ওইগুলা এইখানে আবার দেয়া আছে। যেমন এটা হচ্ছে, আচ্ছা, নেক ওপেনিং এর আরেকটা নাম হচ্ছে নেক উইথ। আর এই যে শোল্ডার নেক ড্রপ, এটা ফ্রন্ট পার্টের জন্য হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, আর যদি ব্যাক পার্টে থাকতো তাহলে হচ্ছে ব্যাক নেক ড্রপ। আর্মহোলের ক্ষেত্রে দুইটা মেজারমেন্ট, এই যে এইটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আর্মহোল স্ট্রেট, আবার যদি ঘুরে ঘুরিয়ে নিত তাহলে সেটাকে বলতো আর্মহোল কার্ভ। চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে, স্লিভ লেংথ, এটা হচ্ছে হাফ বাইসেপ, এইগুলা এখানে দেয়া আছে আর কি। যেমন বডি লেন্থের ক্ষেত্রে বলা হচ্ছে টেক মেজারমেন্ট অফ বডি লেন্থ ফ্রম কলার সিম টু দা বটম অফ হেম, হেমের বটম পর্যন্ত। এই যে এটাকে হেমিং বলা হচ্ছে। এইখানে একটা টি শার্ট আমরা যারা পরে আছি তারা এখনই দেখতে পারবো যে নিচে এখানে একটা ফোল্ড করা থাকে, এই ফোল্ডেড কতটুকু থাকবে সেটা বায়ার ঠিক করে দেয়। 1.5 সেন্টিমিটারও থাকে, কখনো 1 সেন্টিমিটার থাকে, আবার কখনো 2 সেন্টিমিটার থাকে, ডিপেন্ড অন বায়ার রিকোয়ারমেন্ট। তো যাই হোক,
এই অংশ একদম প্রান্ত পর্যন্ত মেজারমেন্টের কথা বলতেছে এখানে। কলার সিম থেকে, কলার সিম যেটা সেটা হইতেছে নেক সিম, এই যে এটার কথা বলা হচ্ছে, এই পয়েন্টটা নেক পয়েন্ট। এরপর হচ্ছে বডি উইথ মেজার্ড অন হাফ, measured half chest 1 inch below armhole from side seam to side seam। এই যে এই পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে অথবা 1 ইঞ্চি উপরে, এটা ডিপেন্ড করবে। সব সময় যে নিচে হয় এরকম না, কোনো সময় উপরেও হয়। তো বায়ার বলে দিবে, অথবা আমরা যদি একটা মেজারমেন্ট চার্ট তৈরি করি সেই ক্ষেত্রে আমরাও ইন্ডিকেট করে দিব যে আমরা কোন জায়গা থেকে নিছি, আমরা চেস্ট পয়েন্ট থেকে চেস্ট পয়েন্ট নিছি নাকি চেস্ট পয়েন্ট থেকে বা আর্মহোল পয়েন্ট থেকে 1 ইঞ্চি উপরে বা 1 ইঞ্চি নিচে কোন জায়গা থেকে নিছি, এটা অবশ্যই এখানে উল্লেখ করা থাকবে। এরপর হচ্ছে বডি সুইপ মেজারমেন্ট অন হাফ, এখানে হচ্ছে টেক মেজার এট দ্য বটম ফ্রম সাইড সিম টু সাইড সিম। এই যে বটম মেজারমেন্ট যেটা, এটা সাইড সিম থেকে সাইড সিম পর্যন্ত মেজারমেন্ট নিতে বলতেছে। সিম টু সিম হচ্ছে, আর যদি এন্ড টু এন্ড হইতো বলে দিত তাহলে এন্ড টু এন্ড নেওয়া হতো। এবং সিম টু সিম মেজারমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয়, বডিটাকে কিন্তু কি বলে যে উল্টায় নিতে হয়, মানে ইনসাইডটাকে বের করে ওপেন করে দেন হচ্ছে মেজারমেন্ট গুলো নিতে হয়। শোল্ডার উইথ মেজার্ড ফ্রম দ্য শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট, এটা আমরা অলরেডি আলোচনা করছি। শোল্ডার উইথে দুইটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে একদিকে শোল্ডার নিয়ে আমরা শোল্ডার লেন্থ বলতে পারি, অথবা হচ্ছে শোল্ডার পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত, যেটাকে টোটাল শোল্ডার অথবা অ্যাক্রস শোল্ডার বলা হচ্ছে। এরপর হচ্ছে নেক উইথ মেজার্ড ফ্রম দ্য নেক পয়েন্ট টু নেক পয়েন্ট, নেক উইথ থেকে আবার নেক ওপেনিংও বলা হয়। আবার কোনো সময় এটাকে এই মেজারমেন্টটা নেওয়ার আরেকটা সিস্টেম আছে, যদি গার্মেন্টস থেকে নেয় সেই ক্ষেত্রে, যে এই হোলে মানে নেকের এই হলে নেক ওপেনিং এর মধ্যে দুইটা আঙ্গুল আমরা দিয়ে স্ট্রেস করব। স্ট্রেস মিন্স হচ্ছে টান দিয়ে অনেক লম্বা করে ফেলবো এরকম না, জাস্ট হচ্ছে আমরা এটাকে লেবেল করব। লেবেল করার পরে এখানে এইদিকে একটা আঙ্গুল এইদিকে একটা আঙ্গুল দিয়ে টান দিলে সেটা স্ট্রেস হইলে মানে স্ট্রেট হইলে সেই ক্ষেত্রে যে স্ট্রেটেবল যে মেজারমেন্টটা পাইলাম সেটাকেও নেক উইথ বলা হয় বা নেক ওপেনিং বলা হয়। Sleeve length, place your measurement tape straight from top shoulder seam to sleeve in, এটা আমরা বলছি sleeve width measured 1 inch below armhole seam and measured straight across sleeve। আচ্ছা, এটাও আমরা অলরেডি আলোচনা করছি। এটাও হচ্ছে ওই যে 1 ইঞ্চি উপরে বা 1 ইঞ্চি নিচে, এটা বলে দেয় ভাইয়া। স্লিভ ওপেনিং ইজ মেজার্ড, আচ্ছা স্লিভ উইথ এর কথা বলতেছে। আচ্ছা, স্লিভ উইথ এর ক্ষেত্রে মেজার্ড 1 ইঞ্চ বিলো আর্মহোল সিম এন্ড মেজার্ড স্ট্রেট অ্যাক্রস স্লিভ। এই যে স্লিভ উইথ যেটা, এটা কিন্তু আবার আলাদা। আমরা যেটার কথা বলছিলাম আপার স্লিভ উইথ, হাফ আপার স্লিভ উইথ বা হাফ বাইসেপ, যেটা ওটা কিন্তু আলাদা, এটা আলাদা। আর্মহোলের মেজারমেন্ট, টেক আর্মহোল মেজারমেন্ট অন হাফ অ্যালং কার্ভ অফ স্লিভ সিম। পকেট, যদি পকেট থাকে সেই ক্ষেত্রে, এখন টি শার্টেও পকেট দেখা যায়, ফলস পকেট থাকে, কখনো কখনো আবার অ্যাকচুয়াল পকেটও থাকে। প্লেস ইউর মেজারমেন্ট টেপ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার টু রাইট সেন্টার অন টি শার্ট। এখানে হচ্ছে আসলে পকেটের মেজারমেন্টের কথা বলা হচ্ছে, এইখানে একটা পকেট আছে। এখানে একটা পকেট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দুইটা মেজারমেন্ট দিতে হবে। এটা হচ্ছে পকেটের লেংথ উইথ বা শেপ, এটার তো মেজারমেন্ট দিতেই হবে। পাশাপাশি আবার হচ্ছে এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে এই পয়েন্ট থেকে এটার দূরত্ব কতটুকু, এবং হচ্ছে যে আর্ম হোলের যে সিম আছে এই সিম থেকে যে বরাবর সেলাই করা হবে ওই সিম থেকে এটার দূরত্ব কতটুকু, মানে এইখান থেকে একটা মেজারমেন্ট দিতে হবে, এইখান থেকে একটা মেজারমেন্ট দিতে হবে, আরেকটা হচ্ছে এইখান থেকে মেজারমেন্ট দিতে হবে। দুইটা মেজারমেন্ট দিতে হবে এখানে যদি কোনো পকেট থাকে।
দেন হচ্ছে আবার পকেটের লেংথ, পকেটের উইথ, এবং যদি এখানে যে আবার ডায়মন্ড শেপ থাকে, এখানে কখনো কখনো হচ্ছে যে থাকে কি বলে যে পলিগোনাল বলা যায় আর কি, যে এইদিকে এরকম থাকলে এইদিকে এসে আবার হচ্ছে আহ হয়ে গেল, ডায়মন্ডের মতো একটা হয়ে গেল, কার্ভ হয়ে গেল। সেই ক্ষেত্রে আবার ওইটার কতটুকু থাকবে সেইগুলাও বলা থাকবে, সব ইনফরমেশনে এখানে দেওয়া থাকবে, প্রত্যেকটা মেজারমেন্টে এখানে দেওয়া থাকে। ওকে, এই হচ্ছে মোটামুটি তাহলে আমাদের একটা টপ আইটেমের মেজারমেন্ট। এখন হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই চেষ্টা করব হচ্ছে ক্যাড সফটওয়্যারের শর্টকাট কিগুলা সম্পর্কে জানা এবং সফটওয়্যারটা ওপেন করা, মানে ওপেন করা মানে হচ্ছে কাজ শুরু করা আর কি। বাট একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেককেই যার যার টি শার্ট নিয়ে একটা মেজারমেন্ট চার্ট তৈরি করতে হবে। এই যে যেই পয়েন্ট অফ মেজারমেন্ট গুলো আমরা আলোচনা করলাম, ওই পয়েন্ট গুলা আমাদের টি শার্ট থেকে মেপে মেজারমেন্ট চার্ট তৈরি করতে হবে। এই যে অনেকটা হচ্ছে এরকম, যে সাইজের আমাদের হয়তো আমরা যে সাইজ করি ওই সাইজের সে হচ্ছে এম, কারো হয়তো এক্সেল, কারো হয়তো ডাবল এক্সেল। এই জিনিসটা এক্সেল শিটে এরকম একটা মেজারমেন্ট চার্ট তৈরি করতে হবে, পয়েন্ট অফ মেজারমেন্ট এবং সেটার মেজারমেন্ট কত সেন্টিমিটারে, সেন্টিমিটার স্কেলে। বুঝতে পারছি? জি স্যার। স্যার এই শীটটা কি দেওয়া আছে আমাদের? এই শীটটা দেয়া মনে হয় আছে কিনা দেখি। ক্লাসরুমে একটু দিয়ে দিলে তাহলে দেখে দেখে করা যেত, সুবিধা হবে। জি স্যার, গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এই শীট আমি দিয়ে দিতেছি, যদি দেয়া না থাকে তাহলে অবশ্যই দিয়ে দিব। জি স্যার, এখনো পর্যন্ত যেগুলো পড়লাম স্যার থিওরিটিক্যাল সবগুলা শীট আর কি একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিন স্যার। একটাই শীট? স্যার তাহলে তো আচ্ছা দাঁড়া, আমি আগে চেক করে দেখে নেই যে দেয়া হয়েছে কিনা, না দেয়া হলে এখনই দিতেছি। স্যার আমাদের একটু রেকর্ডিংটা প্রোভাইড করলে অনেক বেস্ট হয় স্যার, কারণ অনেকের নেটের প্রবলেম থাকে। জি ভাই, যাদের নেটে প্রবলেম থাকে তারা হচ্ছে এখন তাদেরকে দিলেও তারা এখন নিবে না, তারা নিবে হচ্ছে পরীক্ষার আগে। বুঝতে পারছো? জি স্যার। পরীক্ষার আগে দিয়ে দেবো, সমস্যা নাই। স্যার পূজার প্ল্যান কি স্যার আপনার? পূজার প্ল্যান হচ্ছে, আসলে প্ল্যান তো অনেক ছিল কিন্তু কোনো কিছুই করা হয় নাই, কারণ হচ্ছে বৃষ্টি। গত 2 দিনই অনেক বৃষ্টি জি ছিল, স্যার। আর এমন কাদা হয়েছে, আমি তো চম্পা গ্রামে আসছি। ম্যামকে দেখি স্যার, ওই যে চম্পা ম্যামও দেখি ফেসবুকে দেখি আর কি স্যার, বেশ ভালোই করতেছে ম্যাম, ঘোরাঘুরি করতেছে, পূজার ছবি টবি দেখলাম আর কি ম্যামের। না, ওনার বাড়ির পাশে মনে হয় পূজা হয়, ওই ছবি মনে হইতেছে। যাই হোক, আমি খেয়াল করি নাই। তো আমার এইখানেও এমনিতে আমার বাড়ির পাশে পূজা যেটা, সেখানে তো যাওয়াই হচ্ছে। কিন্তু মানে আমি এইখানে তোমরা যারা আছো, মানে হিন্দু বাদ দিয়ে যারা আছো, তাদের ক্ষেত্রে হচ্ছে আসলে একটা জিনিস হচ্ছে যে আমরা পূজার মধ্যে পূজায় মজা করি বলতে হচ্ছে বিষয়টা বোঝা যে সবাই মিলে, অনেকজনে মিলে, ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির লোকজন জি মিলে স্যার। কোনো জায়গায় বেড়াইতে যাই মানে হচ্ছে যে মণ্ডপ গুলাতে আর কি, পূজার মণ্ডপে যাই, ঘুরে ঘুরে মানে পূজা দেখি আর কি। বাট এবার ওইটা হয় নাই। তারপরেও গতকাল যাওয়া হয়েছিল বৃষ্টি মাথায় নিয়ে। আচ্ছা ওকে, এই যে আমি এইখানে আপলোড করে দিছি পিডিএফ শিটটা, জি স্যার। ওকে স্যার। এখান থেকে ডাউনলোড দিয়ে নিবা। আর এক্সেলে অবশ্যই এক্সেলে কিন্তু করতে হবে, এবং এক্সেল আমি আর আগেই কি সবাই চলে গেছে নাকি, আমি হচ্ছে তৈরি করে দিতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কি বলা যায় রিপোর্ট, ঠিক আছে? আমি ক্লাস ওয়ার্কের মধ্যে হচ্ছে ফার্স্ট রিপোর্ট দিয়ে দিচ্ছি এবং
নেক্সট ক্লাসের আগে কিন্তু এটা জমা দিতে হবে। যদি কেউ জমা না দেয় সেই ক্ষেত্রে কিন্তু তার এটা মার্ক পাবে না। স্যার ইয়াতে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব স্যার এই এক্সেল যে আমি শিটটা। ক্লাস ওয়ার্কে আমি একটা করে দিতেছি, রিপোর্ট Okay, sir. 1, রিপোর্ট 1 ইনস্ট্রাকশন হইতেছে এক্সেলে করতে হবে। এক্সেলে করে যদি কেউ মনে করো যে এক্সেলে করার পরে চেঞ্জ হয়ে ভার্সন চেঞ্জ হওয়ার কারণে এলোমেলো হয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে পিডিএফ করে তারপরে সাবমিট করতে পারবা, বাট কাজ করতে হবে এক্সেলে। ওকে স্যার। এক্সেল আর হচ্ছে পিডিএফ। প্র্যাকটিক্যাল ক্লাসের রিপোর্ট যেরকম হয় সেম ওই রকম ভাবেই জমা দিবা, ওই একই বিষয়। বাট অবশ্যই যদি এরকম হয় যে সবার রিপোর্ট বা একের অধিক জনের রিপোর্ট একই রকম, সেই ক্ষেত্রে কিন্তু মার্ক কমে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আমি ডিউ ডেট দিয়ে দিচ্ছি নেক্সট নভেম্বরের 1 তারিখ। সকাল আমাদের 10:35-এ ক্লাস শুরু হয়। 10:35-এর আগে জমা দিতে হবে। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি। তার প্রেজেন্ট দেওয়া হয় নাই, তার তো দেয়াই হয় না, সে ক্লাসে ছিল না, প্রেজেন্ট কিভাবে দিবে? আচ্ছা, গুগল ক্লাসরুমের এই যে ক্লাস কি বলে এটাকে, জি স্যার, কোডটা, ক্লাস ওয়ার্কের মধ্যে আছে স্যার এটা। এটা আবার একটু আমি দিলাম এখানে যে আমি পাই নাই ক্লাস কোড, আমি এই জন্য জমা দিতে পারি না, এগুলা বললে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? ফার্স্ট কাজ এটা অবশ্যই সবাই সঠিক সময়ের মধ্যে, মানে নেক্সট উইকের 10:35-এর আগে অবশ্যই এখানে আপলোড করতে হবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আশা রাখি কিছু শর্টকাট কি সম্পর্কে পড়বো, তারপর হচ্ছে আমরা ক্যাডে কাজ শুরু করে দিব। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট জি স্যার। ক্লাসে দেখা হবে আবার আশা রাখি। ওকে স্যার, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।